সকলকে স্বাগত। তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই খুব ভালো আছো। আজ যে বিষয়টা আলোচনা করব সেটা বোর্ডে দেখো আমি লিখে রেখে দিয়েছি, দিনশেক এবং নতুন উদ্ভিদ গঠন। দিনশেক পড়তে গেলে প্রথমেই একটি সম্পূর্ণ ফুলের অংশগুলো কি কি সেই বিষয়ে একটা ধারণা নিতে হবে। আমি ছবিতে সেই অংশগুলো দেখিয়েছি। এর আগের ক্লাসে আমি এই অংশগুলো তোমাদের আলাপ আলোচনা করেছিলাম পরাগযোগ পড়াতে গিয়ে এবং যৌন জনন পড়াতে গিয়ে, যে গর্ভকেশরের ভেতরে অর্থাৎ ডিম্বাশয়ের ভেতরে যে ডিম্বক থাকে তার একটা ছবি আমি এখানে দেখিয়েছি। একটা পরিণত ডিম্বকের অংশগুলো কি কি একটু জানতে হবে। ডিম্বকের বাইরের দিকে ডিম্বকতক থাকে, 2 থেকে 2 অধিক স্তরযুক্ত হয়, আর ভেতরে একটা ভ্রূণস্থলী থাকে। এই ভ্রূণস্থলী সম্পূর্ণরূপে পরিণত হলে ভ্রূণস্থলীর মধ্যে মোট 8টা নিউক্লিয়াস থাকে। ডিম্বক রন্ধ্রের দিকে 3টে থাকে, ডিম্বক মূল অঞ্চলের দিকে 3টে থাকে, আর মাঝখানে 2টো থাকে। মাঝখানে 2টো মিলিত হয়ে গিয়ে নির্মিত নিউক্লিয়াস তৈরি করে, যাদের প্রকৃতি 2n হয় অর্থাৎ ডিপ্লয়েড হয়। তাহলে যখন মাঝখানে অবস্থানগত নিউক্লিয়াস 2টো মিলিত হয়ে যাবে তখন একটা নিউক্লিয়াস আমরা মাঝখানে দেখতে পাবো। মিলিত হওয়ার আগে যে 2টো নিউক্লিয়াস থাকে ওকে বলা হয় মেরু নিউক্লিয়াস বা পোলার নিউক্লিয়াস। এখানে উপরের দিকে তাকিয়ে দেখো 3টে নিউক্লিয়াস আছে, মাঝখানে একটা বড়, এটাকে বলে ডিম্বাণু, আর তার উভয় পাশে একটা করে থাকে, একে বলে সহকারী কোষ বা সাইনারজিডস। ডিম্বক মূল অঞ্চলের দিকে, ডিম্বক মূল মানে নিচের দিকটা, 3টি কোষ থাকে, এদেরকে বলা হয় অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদ কোষ সমষ্টি। প্রতিপাদ কোষ সমষ্টি বা অ্যান্টিপোডাল সেল। এখন এই সহকারী কোষ দুটোর কাজ কি একটু জানতে হবে, ডিম্বাণুর কাজটা কি জানতে হবে, নির্মিত নিউক্লিয়াসের কি কাজ জানতে হবে, আর সে সঙ্গে জানতে হবে এই প্রতিপাদ কোষ সমষ্টির কি কাজ। ডিম্বাণু শুক্রাণু নিউক্লিয়াস দ্বারা মিলিত হয়ে ভ্রূণাণু বা জাইগোট তৈরি করে, যা থেকে বীজের ভ্রূণ তৈরি হয়। সহকারী কোষ দুটি, যারা ডিম্বাণুর উভয় পাশে একটা করে থাকে, এরা দিনশেকের ক্ষেত্রে পরাগনালীকে ডিম্বকের ভেতরের দিকে আগমনে সহায়তা করে, আর নির্মিত নিউক্লিয়াস শুক্রাণু নিউক্লিয়াস দ্বারা মিলিত হয়ে বীজের শস্য গঠন করে। একদম নিচের দিকে যে 3টে প্রতিপাদ কোষ সমষ্টি রয়েছে, এই প্রতিপাদ কোষ সমষ্টির প্রকৃতি হচ্ছে পুষ্টি সাধনে সাহায্য করা, পুষ্টি যোগাতে সাহায্য করা। এরা ভ্রূণস্থলীকে পুষ্টি যোগায় এবং ভ্রূণস্থলীর বৃদ্ধি এবং বিকাশে অংশ নিয়ে থাকে। ভ্রূণস্থলীর বৃদ্ধি এবং বিকাশে অংশ নিয়ে থাকে। তাহলে আশা করি একটা পরিণত ডিম্বকের গঠনের সম্পর্কে তোমরা আইডিয়া পেয়েছো। ডিম্বকের একেবারে উপর দিকের যে অঞ্চলটা, যেখানে একটি রন্ধ্র বা ছিদ্র থাকে, ডিম্বক রন্ধ্র বলা হয়, আর উল্টো দিকের অঞ্চলটাকে বলা হয় ডিম্বক মূল অঞ্চল। দিনশেকের সময় অঙ্কুরিত রেণুর পরাগনালী ডিম্বক রন্ধ্র দিয়েই বেশিরভাগ ক্ষেত্রে ডিম্বকের ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করে। এই ধরনের ঘটনাকে বলা হয় পৌরগামী। যদি ডিম্বক মূল অঞ্চল দিয়ে প্রবেশ করে পরাগনালী, তাকে বলা হবে চেলাজোগামী।
আর যদি ডিম্বক ত্বক ভেদ করে ভেতরে প্রবেশ করে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, ডিম্বক ত্বক ভেদ করে যদি পরাগনালী ডিম্বকের ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করে মেসোগ্যামি বলা। এবার আমরা চলে যাব দ্বিনিষেক কাকে বলা হয়। সপুষ্পক উদ্ভিদের মধ্যে যারা শস্যল জাতীয় হয় তাদের এই ভ্রূণস্থলীর মধ্যে অঙ্কুরিত পরাগরেণু থেকে আগত দুটো শুক্রাণু নিউক্লিয়াসের একটা ডিম্বাণুকে নিষিক্ত করে আর একটা নির্মিত নিউক্লিয়াসকে নিষিক্ত করে। এই ডিম্বকের ভ্রূণস্থলীর মধ্যে পরাগরেণু থেকে আগত দুটো শুক্রাণু নিউক্লিয়াসের একটা সাথে ডিম্বাণুর মিলনকে বলা হবে প্রকৃত নিষেক বা জেনারেটিভ নিষেক। আর এই নির্মিত নিউক্লিয়াসের সঙ্গে আরেকটা শুক্রাণু নিউক্লিয়াসের মিলনকে আমরা বলবো অপ্রকৃত নিষেক। একে আবার বলা হয় ভেজিটেটিভ নিষেক। ভেজিটেটিভ নিষেকের ফলে শস্য তৈরি হয়, আর প্রকৃত নিষেক বা জেনারেটিভ নিষেকের ফলে বীজের ভ্রূণ তৈরি হয়, জাইগোট বা ভ্রূণাণু তৈরি হয়। যে জাইগোট বা ভ্রূণাণু মাইটোসিস সেল ডিভিশন দ্বারা বীজের ভ্রূণ তৈরি করে, আর শস্য নিউক্লিয়াস থেকে বীজের শস্য তৈরি হয়। তাহলে বুঝে আশা করা যায় যে দ্বিনিষেক কাকে বলে তোমরা বুঝতে পেরেছ। দ্বিনিষেক কিভাবে হয় আমাদের একটু পড়তে হবে। আমি দ্বিনিষেক পড়ানোর আগেই পরাগরেণু বিষয়ে একটা ধারণা তোমাদের দেব। পরাগধানীর মধ্যে মিওসিস পদ্ধতিতে পরাগরেণু তৈরি হয়। পরাগরেণুর দুটো প্রাচীর থাকে, বহিঃপ্রাচীর বা এক্সাইন, অন্তঃপ্রাচীর বা ইনটাইম। এদের ভেতরে দুটো কোষ থাকে, একটাকে বলা হয় জনন কোষ আর একটাকে বলা হয় রক্ষী কোষ। পরাগ রেণু অঙ্কুরিত হলে পরাগনালী তৈরি হয়। এই পরাগনালীর মধ্যে এই কোষ দুটো প্রবেশ করে। এই ছবিতে আমি দুটো কোষ দেখিয়েছি, নিচেরটা কিন্তু রক্ষী কোষ আর ঠিক তার উপরেরটা হচ্ছে জনন কোষ। এই রক্ষী কোষ যখন অঙ্কুরিত পরাগরেণুর নালীর মধ্যে অবস্থান করবে তখন তাকে আমরা বলবো নালিকা কোষ বা টিউব সেল, আর এটা উপরেরটা জেনারেটিভ সেল বা জনন কোষ হিসেবে চিহ্নিত করব। এই পরাগনালিকা যখন ডিম্বকের ভ্রূণস্থলীর কাছে পিঠে চলে আসে তখন নালিকা নিউক্লিয়াসটা নষ্ট হয়ে যায়, আর পরাগনালীর ভেতরে জনন কোষটা বিভাজিত হয়ে শুক্রাণু নিউক্লিয়াস তৈরি করে। এখানে দেখো আমি শুক্রাণু নিউক্লিয়াস কথাটা লিখে রেখেছি। শুক্রাণু নিউক্লিয়াস কিভাবে দ্বিনিষেক হয় ধাপগুলো পরপর এগিয়ে যাচ্ছে। প্রথমে পরাগধানী থেকে পরাগরেণু নির্দিষ্ট বাহকের মাধ্যমে অথবা বাহক ছাড়া গর্ভমুণ্ডতে গিয়ে পড়বে। গর্ভমুণ্ড থেকে প্রয়োজনীয় পুষ্টি পদার্থ সংগ্রহ করবে, পুষ্টি রস সংগ্রহ করবে, করে পরাগরেণু অঙ্কুরিত হবে। ফলে পরাগরেণু থেকে পরাগনালী তৈরি হবে। সেই পরাগনালী কেমোট্রপিক চলনের মাধ্যমে ডিম্বকের ভ্রূণস্থলীর দিকে এগোতে থাকবে। এই ভ্রূণস্থলীর দিকে পরাগনালী এগিয়ে আসার কাজে কিন্তু সহকারী কোষ দুটো সাহায্য করে। এই যে ভ্রূণস্থলীর মধ্যে দুটো সহকারী কোষ থাকে, ওরা কিন্তু ওই পরাগনালীকে ভ্রূণস্থলীর দিকে এগিয়ে আসার ক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা নিয়ে থাকে। কিছু রাসায়নিক বস্তুর প্রভাবে এটা হয়ে থাকে। পরাগনালীটা যতই ভ্রূণস্থলীর দিকে এগোতে থাকে নালিকা নিউক্লিয়াসটা ততই ছোট হতে থাকে। ভ্রূণস্থলীর প্রাচীরকে স্পর্শ করার মুহূর্তে নালিকা নিউক্লিয়াস অবলুপ্ত হয়ে যায় এবং জনন নিউক্লিয়াসটা ভেঙে গিয়ে দুটো শুক্রাণু নিউক্লিয়াস তৈরি হয়।
দুটো শুক্রাণু নিউক্লিয়াস তৈরি করবে, স্পার্ম নিউক্লিয়াস বা শুক্রাণু নিউক্লিয়াস তৈরি করবে। এই ভ্রূণস্থলীর প্রাচীর আর পরাগনালিকার প্রাচীর নষ্ট হয়ে গেলে শুক্রাণু নিউক্লিয়াস দুটি ভ্রূণস্থলীর মধ্যে উন্মুক্ত হয়। ভ্রূণস্থলীর মধ্যে উন্মুক্ত হয়, আমি এখানে একটু দেখাচ্ছি, বড় ছবি আছে বলে বোঝাতে সুবিধা হবে। এদের মধ্যে একটা ডিম্বাণুকে নিষিক্ত করে আর একটা নির্মিত নিউক্লিয়াসকে নিষিক্ত করে। এই দুটো শুক্রাণু নিউক্লিয়াসের একটি ডিম্বাণুর সাথে যে মিলন তাকে বলা হয় প্রকৃত নিষেক বা জেনারেটিভ নিষেক, আর নির্মিত নিউক্লিয়াসের সাথে অপর একটি শুক্রাণু নিউক্লিয়াসের যে মিলন তাকে আমরা বলি ভেজিটেটিভ নিষেক। সপুষ্পক উদ্ভিদের মধ্যে যারা শস্যল জাতীয় হয় তাদের ভ্রূণস্থলীর মধ্যে এইভাবে একই সময়ে দুবার নিষেক হয় বলে এই ঘটনাকে দ্বিনিষেক বলা হয়। বিজ্ঞানী নোয়াসিন দ্বিনিষেক পদ্ধতিটা প্রথম পর্যবেক্ষণ করেছিলেন লিলিয়াম জাতীয় উদ্ভিদের দেহে। এবার আমরা চলে যাই দ্বিনিষেকের পর ফুলের কোন অংশ কিসে রূপান্তরিত হয়। সমগ্র ডিম্বাশয় ফল গঠন করে, ডিম্বক বীজ গঠন করে, আর নিষিক্ত জাইগোট বা ভ্রূণাণু থেকে বীজের ভ্রূণ তৈরি হয়। শস্য নিউক্লিয়াস থেকে বীজের শস্য তৈরি হয়। অপরদিকে এই প্রতিপাদ কোষ সমষ্টি গুলো অর্থাৎ তিনটে প্রতিপাদ কোষ সমষ্টি নষ্ট হয়ে যায়, অপরদিকে সহকারী কোষ নষ্ট হয়ে যায়। এইভাবে সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক হয়। দ্বিনিষেকের ফলে যে বীজ তৈরি হলো সেই বীজ পরিণত হলে বীজগুলো নির্দিষ্ট ঋতুতে অনুকূল পরিবেশে অঙ্কুরিত হবে, তার থেকে শিশু উদ্ভিদ তৈরি হবে, সেই শিশু উদ্ভিদ থেকে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হবে। এই শস্য নিউক্লিয়াস এবং ভ্রূণাণু বা জাইগোট থেকে মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে বিভিন্ন ধারাবাহিক পদ্ধতি দ্বারা একটি পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হবে। আশা করি আজকের যে বিষয়গুলো আলাপ আলোচনা করলাম তোমরা বুঝতে পেরেছ। বাড়িতে খুব ভালো করে পড়বে, যে যে অংশগুলো আমি বললাম। তোমাদের কয়েকটা অ্যাসাইনমেন্ট দিয়ে রেখে দিচ্ছি, বাড়িতে একটু প্র্যাকটিস করবে। যেমন দ্বিনিষেক কাকে বলে, দ্বিনিষেক কাকে বলে। 2 নম্বর, শস্যল গুপ্তবীজী উদ্ভিদের নিষেককে কেন আমরা দ্বিনিষেক বলি, এটা একটু অ্যাসাইনমেন্ট হিসেবে তোমাদের থাকবে। দ্বিনিষেক কোন বিজ্ঞানী সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন, এটা একটু জানবে। তারপরে 4 নম্বর, দ্বিনিষেক পদ্ধতির সংক্ষিপ্ত বিবরণ এবং সেই সঙ্গে চিত্র আঁকা, এটা করবে। দ্বিনিষেকের পর ফুলের কোন অংশ কিসে রূপান্তরিত হয় সেটা একটু করবে। আর দ্বিনিষেক ঘটে যাওয়ার পর কিভাবে শিশু উদ্ভিদের সৃষ্টি হয় সেটা করবে। এই অংশগুলো তোমাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে রেখে দিলাম। আজ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে। এখন তো লকডাউন পর্ব চলছে, তোমাদের আর কোনো কিছু করণীয় নেই। স্কুলে যে পড়াশোনাটা হতো বাড়ি বসে বসেই করো। আমরা যে সমস্ত ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ক্লাসগুলো নিচ্ছি সেগুলো তোমরা ফলো করো, একটু বাড়িতে বসে লেখালেখি করো, ছবি আঁকো। আশা করি সমস্যা অনেকটাই মিটে যাবে। সকলে ভালো থাকবে। আজ এখানে শেষ করছি।